বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছি মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা অনামিকা মিস। আবারও চলে এসেছি অনলাইন ক্লাসে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাস। তো গত ক্লাসে বাচ্চাদের পড়ানো হয়েছিল প্রথম অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন খাদ্য শৃঙ্খল সম্পর্কে। সেটা পার্ট 1-এ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। সেখানে বলে দিয়েছিলাম যে পরে সচিত্রের মাধ্যমে সেই ক্লাসটি আমরা আবার বুঝিয়ে দেব। তাই আজকে সচিত্র নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। বিষয় পরিচিতিটা জানিয়ে দিচ্ছি। বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান, শ্রেণী 5ম, অধ্যায় 1। আর পাঠ হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমার পরিচয়টা আপনারা আগেই পেয়ে গেছেন। এখানে বাচ্চারা খেয়াল করে দেখো কি আছে। সূর্য, উদ্ভিদ, হরিণ, বাঘ। দেখো তো তোমরা এটা এর আগে কখনো দেখেছো কিনা? সবাইকে অনুমান করতে পারছো যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আবারও বলছি শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো। গত অনলাইন ক্লাসে পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম, তোমাদের যে শীটটা দেওয়া হয়েছিল সেই শীটের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 8, প্রশ্ন নাম্বার 2, বর্ণনামূলক প্রশ্ন মেইন বইয়ের নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। এই প্রশ্নটা তোমাদের আলোচনা করা হয়েছিল পার্ট 1-এ। তোমরা ক্লাসটি ফলো করবে, লাইভটি খেয়াল করে দেখো, পাবে। এখন সেটা তোমাদের সচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, খাদ্য শৃঙ্খল। এই সচিত্রের ক্লাসের মাধ্যমে তোমরা যা যা শিখতে পাবে তা হচ্ছে খাদ্য শৃঙ্খল কি তা বলতে পারবে, খাদ্যজাল কি তা বলতে পারবে, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য করতে পারবে। দেখো এখানে আছে যে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করছে। এখন এটাকে যদি আমরা আলোচনা করতে চাই, দেখো কি লেখা আছে। পৃথিবীতে শক্তির সবচেয়ে বড় উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদ সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। ঠিক আছে? তো গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম পার্ট 1-এ যে উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে। সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সেই সূর্য থেকে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। তারপর যেই উদ্ভিদ খাদ্য তৈরি করে বেঁচে থাকে সেই উদ্ভিদকে আবার বিভিন্ন প্রাণী যেমন হরিণ, গরু, ছাগল, খরগোশ, ছোট ছোট কীট পতঙ্গ এরা খেয়ে বেঁচে থাকে। দেখো এখানে কি লেখা আছে। সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্যের সাহায্যে উদ্ভিদ যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বা বীজ হয়। আবার বলছি, সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্যের সাহায্যে উদ্ভিদ যে মূল, কাণ্ড, পাতা,
ফুল, ফল বা বীজ হয় তা গরু, ছাগল বা অন্যান্য পশু, পাখি বা মানুষ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীর দেহে যায়। কথা হচ্ছে যে সূর্য থেকে শক্তি সঞ্চয় করে সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ যে শক্তিটা সঞ্চয় করে থাকে সেটাই কিন্তু আমরা বিভিন্ন পশু পাখি, মানুষ, প্রাণী এগুলো আমরা খেয়ে থাকি। খেয়ে আমরা বিভিন্ন রকমের শক্তি সঞ্চয় করে থাকি। এখন দেখো এখানে কি দেখাচ্ছে যে হরিণ ঘাস খাচ্ছে, ঘাস খেয়ে তার জীবিকা নির্বাহ করছে। তারপর আমরা যে মানুষ, সে মানুষও কিন্তু আমরা বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর উপর নির্ভরশীল। দেখো এখানে কি লেখা আছে যে মানুষ, উদ্ভিদ ও প্রাণী খেলে তাদের মধ্যে জমে থাকা শক্তি এক দেহ থেকে আরেক দেহে যায়। মানুষ কিন্তু শুধু তোমার উদ্ভিদ খায় না, বিভিন্ন প্রাণীও খায়। তো তারা যেই শক্তিগুলো প্রাণী বা বিভিন্ন যে উদ্ভিদ খেয়ে যে প্রাণীগুলো বেঁচে থাকে সেগুলোই কিন্তু আমরা আবার খেয়ে শক্তি গ্রহণ করে থাকি। পরিবেশে যেভাবে খাদ্য শৃঙ্খল তৈরি হয়, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সেই উদ্ভিদকে আবার বিভিন্ন প্রাণী, যেমন বিভিন্ন পোকামাকড়, ব্যাঙ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীগুলো খেয়ে থাকে, গরু। এখানে হরিণ দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে দেওয়া আছে হরিণ। হরিণ উদ্ভিদ খেয়ে সে শক্তি সঞ্চয় করছে। আবার হরিণকে কে খাচ্ছে? বাঘ। বাঘ আবার হরিণকে খেয়ে শক্তি সঞ্চয় করছে। তো এভাবেই কিন্তু খাদ্য শৃঙ্খলের তৈরি হয়। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে ও তা সংরক্ষণ করে। তারপর ছোট ছোট প্রাণী এই খাদ্য গ্রহণ করে থাকে। আবার ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় প্রাণী। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এভাবে পরিবেশে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সূর্য আছে, সূর্য থেকে ঘাস বা উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করেছে, সেটাকে আবার ফড়িং সেই ঘাস বা উদ্ভিদ খাচ্ছে, খেয়ে সে শক্তি সঞ্চয় করছে। ফড়িংকে আবার ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে আবার পেঁচা খাচ্ছে। এটাই হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের ধাপ বা চেইন বা শিকল। এখানে তোমার খাদ্য শৃঙ্খলের পিরামিডটা দেওয়া আছে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে বিভিন্ন উদ্ভিদ ফল, উদ্ভিদ ও উদ্ভিদের ফল। তারপর এখানে দেওয়া আছে ছোট ছোট প্রাণী। তারপর এখানে দেওয়া আছে অন্য প্রাণী এবং এখানে দেওয়া আছে সবচেয়ে বড় স্তরের প্রাণী। এখন দেখি ওগুলো কি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উৎপাদক। এগুলো থেকে মূলত বিভিন্ন প্রাণীরা শক্তি সঞ্চয় করে থাকে। তারপরে এই উৎপাদকগুলোকে যারা খায় তারা হচ্ছে প্রাথমিক স্তরের খাদ্য। এখানে বিভিন্ন ছোট ছোট পাখি বা পোকামাকড় রয়েছে। তারপরে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য, যারা কিনা প্রাথমিক স্তরের খাদ্য খেয়ে বেঁচে থাকে। তারপরে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদ্য, যেগুলো দ্বিতীয় স্তরের খাদ্য খেয়ে
খাদকদের খেয়ে বেঁচে থাকে। তাহলে আবার আমরা খেয়াল করছি যে উৎপাদককে খেয়ে বেঁচে থাকে বা শক্তি সঞ্চয় করে হচ্ছে প্রাথমিক স্তরের খাদকরা। আবার প্রাথমিক স্তরের খাদককে গ্রহণ করে খেয়ে দ্বিতীয় স্তরের খাদকরা শক্তি সঞ্চয় করে। আবার দ্বিতীয় স্তরের খাদকগুলোকে খেয়ে সর্বোচ্চ স্তরের খাদক শক্তি সঞ্চয় করে থাকে। সর্বোচ্চ স্তরের খাদক যেগুলো, সেগুলোকে আর কেউ খায় না। এখন এটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য শক্তি প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। বা তোমাদের বইয়ের ভাষায় এরকম, বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া আছে। এখানে রয়েছে উদ্ভিদ, মাকড়সা, ফড়িং, পেঁচা, ঈগল, শিয়াল, পাখি, হরিণ, কাঠবিড়ালি, মশা, তারপর খরগোশ, ঘাস, ইঁদুর। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ রয়েছে। এইসব উদ্ভিদগুলো তো আর প্রাণী তো তোমরা দেখেছো এবং চিনো। এরা পরস্পরই খাদ্যের জন্য পরস্পরের উপর নির্ভরশীল। যেমন খেয়াল করে দেখো, উদ্ভিদকে হরিণ খাচ্ছে, হরিণ আবার ঘাস খাচ্ছে। আবার দেখি যে উদ্ভিদ, পোকামাকড়, তারপর হচ্ছে মাকড়সা, এগুলো সেখানে থাকে, বা এই ছোটো ছোটো যে পোকামাকড়গুলো রয়েছে ওগুলো ঘাস বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এদেরকে আবার কে খাচ্ছে? ছোট পাখি। তারপর পাখি আবার কি খায়? ফলও খায়, বীজও খায়, ঠিক আছে। তারপর পাখিকে আবার কি খাচ্ছে? পেঁচা। পেঁচাও কিন্তু ছোট পাখি খায়। আবার পাখিকে কে খাচ্ছে? শিয়াল। ঠিক তেমনিভাবে ঘাস ফড়িং যদি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাহলে ঘাস ফড়িং কে খাচ্ছে? ছোট পাখি। আবার ছোট পাখি কে খাচ্ছে? পেঁচা আর শিয়াল। তেমনি আবার পেঁচা খাচ্ছে কে? কাঠবিড়াল। কাঠবিড়ালি খাচ্ছে পেঁচা। আবার কাঠবিড়ালিকে খাচ্ছে ঈগল। তারপর মশা আবার বিভিন্ন প্রাণীর রক্ত বা ফলের রস খেয়ে বেঁচে থাকে। আবার পেঁচা আবার কি খাচ্ছে? খরগোশ। আবার খরগোশ আবার খাচ্ছে হচ্ছে তোমার ঘাস। আবার মশা আবার ইঁদুর বা বিভিন্ন প্রাণীর রক্ত খেয়েও বেঁচে থাকে বা ফলের রসও খেয়ে বেঁচে থাকে। তো এরকমভাবেই বিভিন্ন পরিবেশে তোমার এক একটা উদ্ভিদ, এক একটা প্রাণী এক একজনের উপর নির্ভরশীল খাদ্যের উপর। এটা হচ্ছে প্রত্যেক খাদ্য ও খাদকের মধ্যে আন্তঃসম্পর্ক, মানে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে, অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়েই গঠিত হয় খাদ্য জাল। এখানে যদি একটা উদাহরণ থাকতো তাহলে সেটা হতো খাদ্য শৃঙ্খল। এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের উদাহরণ রয়েছে। তো এই সবগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় কি? খাদ্য জাল। এখন খাদ্য শৃঙ্খল, এখানে খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দেওয়া আছে। সূর্য থেকে ঘাস বা উদ্ভিদ সে তার নিজের শক্তি সঞ্চয় করে থাকে। আবার তোমার এই ঘাসকে ফড়িং বা ছোট পোকামাকড় খেয়ে শক্তি সঞ্চয় করে থাকে। আবার ফড়িং, তারপর হচ্ছে ব্যাঙ, ফড়িংকে তোমার ব্যাঙ খেয়ে খাদ্য সঞ্চয় করে থাকে। আবার ব্যাঙকে পেঁচা খেয়ে খাদ্য সঞ্চয় করে থাকে। এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল। আর এখানে দেওয়া আছে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে। তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে তৈরি হওয়া কি বলা হয়? কি? খাদ্য জাল।
তো এখানে খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। খাদ্য শৃঙ্খল হচ্ছে একটা ফুড চেইন, ঠিক আছে, মানে একটা উদাহরণ। আর অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত হয় খাদ্য জাল। কয়েকটি খাদ্য শৃঙ্খল, এখানে একটা আছে, এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল, আর কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন তৈরি করে, আর সেটাই হচ্ছে খাদ্য জাল। এখানে বিভিন্ন প্রাণী রয়েছে, খরগোশ, মানুষ, গুইসাপ, সবুজ উদ্ভিদ, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর, হরিণ, শামুক, বাঘ। এই যে দেখো, এরা পরস্পরের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদকে হরিণ খাচ্ছে, তারপর হরিণকে ভাগ খায়, তারপর সবুজ উদ্ভিদ খাচ্ছে হচ্ছে খরগোশ, খরগোশকে ভাগ খাচ্ছে, তারপর সবুজ উদ্ভিদ খাচ্ছে পতঙ্গ, পতঙ্গকে ব্যাঙ খায়, তারপর ব্যাঙ আবার সাপ খাচ্ছে, সাপকে খাচ্ছে আবার ময়ূর। আবার ঠিক এরকমভাবে এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখানো হয়েছে, আর এই সবগুলো মিলে গঠিত হয়েছে খাদ্য জাল। বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের মধ্যকার আন্তঃসম্পর্কই হলো খাদ্য জাল। এখন তোমরা খেয়াল করলে বইটা একটু বের করো, বইয়ের মধ্যে দেখো তোমাদের পাঠ্য বইয়ের 6 নং পৃষ্ঠায় কি আছে। এই যে তোমাদের পাঠ্য বইয়ের 6 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, খেয়াল করে দেখো কি আছে। আমরা একটু পড়ি। যেখানে আছে যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি, তোমাদের বইটা বের করো, সেখানেই দেখতে পাবে। খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। কে খায়, কে খায়, এখানে আছে কে খায়, ঠিক আছে। নিচের ছবিটি দেখো, ছবি থেকে কে কাকে খায় তা ক্রমানুসারে লিখি। কাছনি দিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখন এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে ব্যাঙ, ঘাস ফড়িং, সাপ, ঈগল। এখন দেখি কে কাকে খায়, তোমাদের বোঝানোর সুবিধাটা এটা দিচ্ছি। দেখেছ যে ঘাস ফড়িং ঘাস খাচ্ছে, আবার ঘাস ফড়িংকে কে খাচ্ছে, ব্যাঙ, আবার ব্যাঙকে খাচ্ছে সাপ, আবার সাপকে খাচ্ছে ঈগল। ঠিক এরকমভাবেই শক্তি প্রবাহিত হচ্ছে এক থেকে অপরের মাঝে, আর এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন পাঠ্য বইয়ের 7 নং পৃষ্ঠায় কি আছে আমরা একটু দেখি। এই যে তোমাদের পাঠ্য বই, আর এই হচ্ছে তোমাদের 7 নং পৃষ্ঠা, ঠিক আছে। সবাই বইটি একটু বের করে দেখো। দেখো এখানে কি রয়েছে, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। যেটা আমি তোমাদের পার্ট 1 যে ক্লাসটা হয়েছে অনলাইন ক্লাস খাদ্য শৃঙ্খলের উপর, সেটার উপরে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে তোমরা আরেকবার ওই ক্লাসটা ফলো করে দেখলে বুঝতে পারবে। তারপরে এখানে আবার আমি আলোচনা করে দিচ্ছি। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। অবশ্যই আমরা কিন্তু যে কোনোভাবেই উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা সব কিছুর ক্ষেত্রে A to Z সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ খেয়ে বেঁচে আছি, ঠিক আছে। যে শুধুমাত্র কোনো প্রাণী খেয়েই কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, কারণ সেটাকে ভাজার জন্য হলেও বা এটা দিয়ে একটু তেল মশলা দিয়ে হলেও আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল রয়েছি। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্যই নিজে তৈরি করে। উদ্ভিদ কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্ট না, কোনো প্রাণীর উপরে ডিপেন্ডেন্ট না। উদ্ভিদ নিজেই সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে, তোমাদের এটা বলেছিলাম আমি, নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। শুধু পোকামাকড় না, আমরা যারা প্রাণী রয়েছি তারাও কিন্তু উদ্ভিদের উপর অনেকখানি নির্ভরশীল আছি। আবার ব্যাঙ
পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। একইভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বুঝতে পেরেছ যে উদ্ভিদ থেকে কিভাবে প্রাণীতে শক্তি প্রবাহিত হলো? বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। এখন এটা কিন্তু নন স্টপ চলতে থাকবে, এমন না যেটা একবার হয়েছে তারপর বন্ধ হয়ে যাবে। তাই এটাকে অব্যাহত রয়েছে, এটা ধারাবাহিকভাবে চলতেই আছে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য টিকে থাকা খুব মুশকিল হয়ে পড়বে। কারণ এরকম আমরা যদি কারোর উপরে মনে করো নির্ভরশীলতা না থাকে, বা যদি আমরা নিজেই যদি কোনো কিছু করতে চাই, আমরা কিন্তু পারছি না, আমাদের সেই অ্যাবিলিটিটা নাই, যার কারণে আমাদের কারো না কারো উপরে, কোনো প্রাণী বা উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল হতে হয়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা এই খাদ্য শৃঙ্খলের বা এই চেনটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এক পর্যায়ে একটা জিনিস মানে বাড়তেই থাকতো। হয়তো গাছের সংখ্যা অনেক বেড়ে যেত, হয়তো তোমার পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে যেত, তারপর তোমার বিভিন্ন যে আমরা যে রয়েছি, আমরা খাদ্যের অভাব সংকট বোধ করতাম। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের জন্য, সেটা তোমাদের গত যে অনলাইন ক্লাসটা আছে পার্ট 1-এ, সেটার মধ্যে ভালোভাবে আলোচনা করা আছে, সেটা একটু তোমরা ভালো করে খেয়াল করে দেখো। তারপরে সবুজ উদ্ভিদ থেকেই কিন্তু প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। চিন্তা করে দেখো, সবুজ উদ্ভিদ যদি সে নিজে সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে সে যদি তোমার খাদ্য তৈরি করতে না পারতো, তাহলে কিন্তু ঘাস ফড়িং বা অন্যান্য যেই প্রাণীগুলো রয়েছে, ছোট ছোট প্রাণীগুলো রয়েছে, তারা কিন্তু খাদ্য পেত না। ঠিক আছে, তারা যদি খাদ্য না পেত তাহলে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে এবং সর্বোচ্চ স্তরের যেই খাদকরা রয়েছে তারাও কিন্তু খাদ্য পেত না। এতে কিন্তু খাদ্য ঘাটতি দেখা দিত, আমাদের জন্য প্রবলেম হয়ে যেত। তাই সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। এ দেখো, ঘাস ফড়িং খাচ্ছে, তারপর আবার ঘাস ফড়িং থেকে ব্যাঙ শক্তি অর্জন করছে, আবার ব্যাঙকে সাপ খেয়ে সাপ শক্তি অর্জন করছে, আবার সাপকে ঈগল খেয়ে ঈগল শক্তি অর্জন করছে। বেঁচে থাকার জন্য খাদ্য শৃঙ্খলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো খাদ্যজাল। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। এখন পৃথিবীতে তো অনেক বড়, একটা পরিবেশের মধ্যে শুধুমাত্র তোমার একটা খাদ্য শৃঙ্খল তো রয়নি, কারণ আমরা প্রত্যেকেই কারো না কারোর উপর নির্ভরশীল আছি। তার জন্য যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে। ঠিক আছে, তারপর বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত অবশ্যই, না হলে সেই প্রাণী বেঁচে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। তোমাদের এই সচিত্রটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। এখানে উদ্ভিদকে, গাছকে কিন্তু হরিণ খাচ্ছে, ঠিক আছে। তারপর হরিণকে আবার খাচ্ছে কে? বাঘ। তারপর গাছ বা উদ্ভিদ খাচ্ছে হচ্ছে খরগোশ, খরগোশকে খাচ্ছে আবার বাঘ। ঠিক আছে, দেখেছো? এখানে কিন্তু দুইটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ হয়ে গেল। আবার খরগোশকে কে খাচ্ছে? সাপ। সাপ খরগোশকে খেয়ে বেঁচে আছে। আবার সাপকে কে খাচ্ছে? ঈগল। তো এখানে তিনটা আমরা খাদ্য শৃঙ্খলের উদাহরণ পেয়ে গেছি। আবার খেয়াল করো,
এখানে আছে ঘাস কে খাচ্ছে, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। আবার ঘাস ফড়িংকে কে খাচ্ছে, ছোট পাখি। তাহলে এখানে 4টা খাদ্য শৃঙ্খলের উদাহরণ হয়ে গেল। আবার ছোট পতঙ্গভোজী পাখিকে খাচ্ছে হচ্ছে ঈগল। আবার গাছ খাচ্ছে হচ্ছে ইঁদুর। আবার ইঁদুরকে খাচ্ছে ঈগল, আবার সাপ। আবার কাঠবিড়ালি গাছ খাচ্ছে। তো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে। এই অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হয় একটা পরিবেশে, সেটাই হচ্ছে খাদ্য জাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সবগুলোই হচ্ছে এক একটা খাদ্য শৃঙ্খল, আর এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে কি খাদ্য জাল। এখন তোমাদের ফুড চেইনের একটি ভিডিও দেখাচ্ছি, সবাই খেয়াল করে দেখো। এখানে দেখো ভাল্লুক আছে, ছোট মাছ আছে, তারপর হরিণ আছে, তারপরে সাপ আছে। এগুলো হচ্ছে কি ভোক্তা, এগুলো হচ্ছে এক একটা ভোক্তা যারা গ্রহণ করে থাকে। এখন গাছ দেখো তোমার সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলোর সাহায্যে, ঠিক আছে, যে সূর্যের আলোর সাহায্যে গাছটি কি করছে, নিজের খাদ্য নিজে তৈরি করছে সালোক সংশ্লেষণের মাধ্যমে। নিচে থেকে আবার পানি নিচ্ছে, নিউট্রিশন নিচ্ছে, সে কিন্তু আপন গতিতে সে বেঁচে আছে, শক্তি গ্রহণ করছে এবং সেটা বেঁচে আছে। তো এখানে গরু আবার সেই গাছপালাগুলোকে খাচ্ছে, ঠিক আছে। খেয়াল করে দেখো ভালো করে। এই যে গরু তোমার গাছ খাচ্ছে, ঠিক আছে। গাছ খেয়ে সে কি করতেছে, নিজে শক্তি সঞ্চয় করতেছে, ঠিক আছে। তারপর এই যে ঘাস ফড়িং, তারপর হচ্ছে এই যে হরিণ, এরা কি করতেছে, এরা বিভিন্ন উদ্ভিদ খেয়ে নিজেদের শক্তি সঞ্চয় করতেছে, ঠিক আছে। তারপর এখানে আছে কি তোমার বাঘ, তারপর হচ্ছে কি সাপ, ঠিক আছে। ওরা আবার ওদের খেয়ে বেঁচে থাকে। তারপর এখানে কি আছে, ভাল্লুক, ভাল্লুক ছোট মাছ খেয়ে বেঁচে আছে। তারপরে যে দেখো বানর। এখন তোমাদের প্রাথমিক যে ফুড চেইন যেটা রয়েছে প্রাথমিকভাবে সেটা বুঝিয়ে দিচ্ছি, খাদ্য শৃঙ্খল। এই দেখো ঘাসকে কে খাচ্ছে, খরগোশ, দেখেছ, খরগোশকে আবার খাচ্ছে কে, শিয়াল। এখন বড় ফুড চেইন যেটা, বড় খাদ্য শৃঙ্খল যেটা, সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে অ্যাপন্স, এই উদ্ভিদ থেকে তৈরি যেই খাদ্যটা, সেটা খাচ্ছে কে, ইঁদুর। ইঁদুরকে খাচ্ছে আবার সাপ, এটা হচ্ছে আরেকটা ফুড চেইন। আবার সাপকে কে খেলো এখন, ঈগল। তো সেটাই হচ্ছে আরেকটা খাদ্য শৃঙ্খল। লক্ষ্য করে দেখো সবাই কিভাবে শক্তি প্রভাবিত হয়েছে উদ্ভিদ থেকে ঈগল পর্যন্ত। এখন সামুদ্রিক ফুড চেনও রয়েছে। এখন দেখো সামুদ্রিক ফুড চেনটা কিভাবে হয়। এই যে ছোট ছোট শ্যাওলা সমুদ্রের ভিতরে যেগুলো আছে, এগুলোকে কে খাচ্ছে, ছোট মাছ, ছোট মাছ খাচ্ছে। তারপর ছোট মাছকে আবার খাচ্ছে কে, মাঝারি সাইজের মাছগুলো। মাঝারি সাইজের মাছগুলোকে খাচ্ছে আবার বড় সাইজের মাছ। দেখেছো, এখানেও কিন্তু খাদ্য শৃঙ্খল রয়েছে, নাহলে কিন্তু ভারসাম্য, প্রাণীদের ভারসাম্য টিকে থাকবে না, বজায় থাকবে না। এতক্ষণ তোমরা ক্লাস করেছো, এখন তোমাদের কিছু মূল্যায়ন করছি, ঠিক আছে। এখন এই ক্লাসটি করে তোমরা কি বুঝতে পারলে, তোমাদের কিছু প্রশ্ন করছি, দেখি তোমরা উত্তরটা দিতে পারো কিনা। 30 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে। এখন প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে, কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়। আমি কিন্তু এই সচিত্রর মধ্যে অনলাইন ক্লাসে তোমাদের এটা আলোচনা করেছি। কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়, বাস্তুসংস্থান, খাদ্যজাল, পারস্পরিক নির্ভরশীলতা, পরিবার। কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়, কি বলেছিলাম, সেটা হবে খাদ্য জাল।
তারপর দেখো তোমাদের এখানে আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটার মধ্যে কি দেওয়া আছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে কি সূর্য, সূর্য থেকে তারপর উদ্ভিদ, উদ্ভিদ থেকে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে ব্যাঙ, এটা কিন্তু তোমাদের বোঝানো হয়েছে। তো উল্লেখিত চিত্রে কি বোঝানো হয়েছে ভালো করে খেয়াল করে দেখো। ক হচ্ছে খাদ্য জাল, খ হচ্ছে খাদ্য শৃঙ্খল, গ পরাগায়ন, ঘ কি সালোক সংশ্লেষণ। এখন বলো কোনটা হবে? এটার উত্তর হচ্ছে উল্লেখিত চিত্রে কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আশা করি তোমাদের ভালো করে আমি বুঝাতে পেরেছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করেছো। তোমরা যে পার্ট 1 রয়েছে খাদ্য শৃঙ্খল সম্পর্কে, সেই ক্লাসটি তোমরা ফলো করবে, দেখবে, সেটা দেখলে তোমাদের এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে জানাবে। আর ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের আগামী অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।